পতনের শব্দ শুনতে পাচ্ছেন? পাবেন। একটু কান পাতলেই পতনের শব্দ শুনতে পাবেন, কারণ পাপের সাজা শুরু হয়ে গেছে। শুধু তৃণমূল কংগ্রেস পাপের সাজা পাবে এটা ভাবলে ভুল হবে। গোটা বাঙালি জাতীয় পাপের সাজা পেতে চলেছে। উত্তর 24 পরগনার বারাসাত, সেখানে ময়নাগড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো করা গেল না, কারণ সেই স্কুলে হিন্দু ছাত্রছাত্রীরা সংখ্যালঘু। প্রতিমা নিয়ে এসে ফুটপাতে পুজো করতে হলো। বেলডাঙ্গার আলাউদ্দিন শেখ, যাকে মারা হয়েছে বাঙালি বলে, এই অভিযোগে বেলডাঙ্গায় যা খুশি তাই হলো। ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে আর এখানে অরাজকতা তৈরি হলো। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বললেন যে একজন মহিলা সাংবাদিক নিগৃহীত হয়েছিলেন সেখানে, কিন্তু বলা হলো যে মবের মধ্যে কেন গেছে, মানুষের আবেগ, একজনের মৃত্যু, বাঙালি, তাকে পিটিয়ে মারা হয়েছে। কিন্তু আদতে তো আমি বলবো সবটা, তখন বুঝতে পারবেন পাপের সাজা শুরু হয়ে গিয়েছে। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক্কি বলছে। এখন কিভাবে বাংলার শাসক তৃণমূল এবং তার সাথে আমরা বাঙালিরা যারা বড় ভালোবেসে, বড় মায়ায় পড়ে তৃণমূলকে তিনবার ক্ষমতায় রেখেছি, তাদেরও পাপের সাজা কেমন শুরু হয়েছে জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। বন্ধুরা, উত্তর 24 পরগনার বারাসাতের ময়নাগড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, আমি শুরুতেই বলেছি, সেখানে সরস্বতী পুজো হবে, সব ঠিকঠাক ছিল, প্রতিমা এসে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পুজোটা করা গেল না। পুলিশের উপস্থিতিতে প্রতিমা বের করে দেওয়া হলো। স্থানীয়রা তখন কি করবেন, সেই প্রতিমাকে নিয়ে গিয়ে কাছেই ফুটপাতে পুজো করলেন। কিন্তু কোথায় পুজো হবে তার জন্য পুলিশের সাথে অনেক ঝগড়া বিবাদ চালাতে হলো। এটা পশ্চিমবঙ্গ, কিন্তু এটা পশ্চিম বাংলাদেশ নয়। প্রশ্নটা এখানে উঠছে যে স্কুলের বাচ্চা ছেলে মেয়েরা, আমরা ছোটবেলায় কখনো এটা ভাবতে পেরেছি? অতীতে কখনো হয়েছে স্কুলে গোনা হয়েছে কারা হিন্দু কারা মুসলিম, তার জন্য পুজো হবে কি হবে না? সরস্বতী তো বিদ্যার দেবী, তিনি তো সেই বিদ্যার দেবীকে ছাত্রছাত্রীরা পুষ্পাঞ্জলি দিতে পারলো না। স্কুল কর্তৃপক্ষ আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের যৌথ উদ্যোগে সেই পুজো বন্ধ করে দেওয়া হলো, কারণ 50% বেশি মুসলিম পড়ুয়া ওই স্কুলে। এরপরে বলে বেলডাঙ্গার আলাউদ্দিন শেখের কথা, তাকে কিন্তু আদৌ খুন করা হয়নি। অভিযোগ উঠেছিল ঝাড়খণ্ডে নাকি বাঙালি বলে তাকে পিটিয়ে মেরে তারপরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। প্রাথমিক তদন্তের রিপোর্ট এসেছে, ঝাড়খণ্ড পুলিশ ময়না তদন্তের রিপোর্ট দেখিয়ে বলে দিল আদৌ সেরকম কিছু হয়নি। ময়নাতদন্তের রিপোর্টে একটা কজ অফ ডেথ বলে জায়গা থাকে, সেখানে লেখা হয় কি কারণে মৃত্যু হয়েছে। সেখানে লেখা আছে অ্যান্টেমর্টেম হ্যাঙ্গিং, মানে জীবিত অবস্থায় তিনি ঝুলে পড়েছিলেন। এই আলাউদ্দিন কি করতেন জানেন? ঝাড়খণ্ডের পালামু জেলার বিশ্রামপুর থানা, সেই থানা এলাকায় একটা ঘর ভাড়া নিয়ে তিনি থাকতেন। তিনি এই বাড়ি বাড়ি ঘুরে সাইকেল নিয়ে ওই ভাঙা বাসনপত্র, স্টিল, হ্যান্ডোলিয়াম এসবের বাসনপত্রের বদলে আবার নতুন বাসনপত্র বিক্রি, এই কাজ করতেন। গত বৃহস্পতিবার তার ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় পায় পুলিশ। কিন্তু তার বাড়িতে, মানে বেলডাঙ্গার বাড়িতে যখন মৃত্যুর খবর পৌঁছয়, তখন কে বা কারা ওই 16ই জানুয়ারি কারা রটিয়ে দিয়েছিল যে ঝাড়খণ্ডে আলাউদ্দিনকে পিটিয়ে মারা হয়েছে, তারপরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, কারা রটিয়েছিল? তদন্ত হোক এই রাজ্যে, তদন্ত হোক কারা রটিয়ে দিল। এরপর সেখানে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনারা দেখেছেন, সবাই টিভিতে দেখেছেন। নতুন নেতা মুর্শিদাবাদের হুমায়ুন কবির সেখানে এসে বলছেন আপনারা শান্ত হন, করা গেল না, মুখ্যমন্ত্রী কত কিছু বলা হলো। অথচ পালামু জেলার পুলিশ সুপার শ্রীমতী রেশমা রমেশান যে রিপোর্ট জমা দিয়েছেন, তাতে জানা যাচ্ছে, প্রাথমিক তদন্তে পুলিশ যেটা জানতে পেরেছে সেখানকার, সেটা হচ্ছে ব্যক্তিগত কারণে আলাউদ্দিন
ওই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন, আত্মঘাতী হয়েছিলেন। তার যে সুরত হল রিপোর্ট, সেই রিপোর্টে লেখা রয়েছে দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। বুঝুন, আমি কয়েকদিন ধরেই, কেন কয়েক মাস ধরে বিভিন্ন প্রতিবেদনে একটা কথা দাবি করে আসছি, এই রাজ্যে বড় রকমের হিন্দু মুসলমান গোলমাল তৈরি ছক চলছে। কারণ শাসক তৃণমূল বুঝে গিয়েছে দুধেল গাই বলে যে ভোট ব্যাংক তারা ভেবেছিলেন এখনো টিকে আছে, তার অক্ষত নয়। প্রথমত, এই রাজ্যের ইমামরা ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মমতা সরকার যে দ্বিচারিতা করেছে, তার জন্য কাউকে আর নির্দেশ দেবেন না যে তৃণমূলকে ভোটটা দাও, এটা বুঝে গেছে। রাজ্যে বিভিন্ন মুসলিম কেন্দ্রিক রাজনৈতিক দলের উত্থান হয়েছে, তারাও ভোট ভাগাভাগির অঙ্কে নেমে পড়েছে। আর তৃতীয়ত, শহরাঞ্চলের, বিশেষ করে শহরাঞ্চলের এবং শিক্ষিত মুসলিমরা বুঝে গিয়েছেন বিজেপি মানে জুজু নয়, কিন্তু সেই জুজুটা দেখাতে হবে তৃণমূলের কাছে শেষ রাস্তা। তাই সতর্ক থাকুন, পাপের সাজা শুরু হয়ে গেছে, দিকে দিকে গোলমাল হবে। আমি বলে রাখছি, আমি চাই না এমন গোলমাল হোক, কিন্তু গোলমাল পাকানো হবে। যেমন করে আলাউদ্দিনের মৃত্যুর খবরকে মিথ্যে রটিয়ে দিয়ে গোলমাল করা হয়েছিল, এরকম গোলমাল হবে। অবরোধ তুলতে সেদিন দাবি মেনে নিয়ে, অবরোধের যারা অবরোধ করেছেন তাদের দাবি মেনে বলা হয়েছে আলাউদ্দিনের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। খুব ভালো সিদ্ধান্ত। আলাউদ্দিনের মতো গরিব মানুষের পরিবারের একজন চাকরি পেলে আমি খুব খুশি হব। কিন্তু সেই সঙ্গে একটা প্রশ্ন হয়েছে আমার মনে, ভাঙা বাসনের বদলে নতুন বাসন বিক্রির এই সামান্য পেশার জন্য আলাউদ্দিনকে কেন বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে চলে যেতে হলো? কেন যেতে হলো? আলাউদ্দিনের ওখানে মৃত্যুটা কি হতো যদি সে তার নিজের গ্রাম, নিজের পরিবার, নিজের বন্ধু বান্ধবদের মধ্যে থাকতে পারতেন? হতো কি? আত্মহত্যার একটা বড় কারণ থেকে হতাশা, সেই হতাশা একাকিত্ব থেকে আসে। কেন বাংলার যুবক যুবতীদের বাইরে চলে যেতে হচ্ছে, তিনি হিন্দু হন বা মুসলিম হন? এই প্রশ্নটা থাকবে। কেন কেন? আমার তো মনে হয় না নিজের গ্রাম, নিজের পরিবার, নিজের খেলার মাঠ, বিকেলের আড্ডা, এসব থাকলে আলাউদ্দিনের মৃত্যুর দিকে যেতে হতো না। তার বিপদে পাশে দাঁড়াবার লোক পাওয়া যেত। এবার বলি তৃণমূলের পাপের সাজার কথা, কিন্তু পাবে কিনা আমি জানি না। কয়লা পাচার দুর্নীতির তদন্তে ইডি আরো কি কি করবে সেটা এখনো কিন্তু পরিষ্কার নয়, তবে কিছু করবে বলে শোনা যাচ্ছে। কলকাতায় সম্প্রতি এসেছিলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন, তিনি অনেক বৈঠক করেছেন। ইডি সূত্রে যা খবর এবং বিভিন্ন সংবাদ মাধ্যম যা বলছে, তাতে নাকি কয়লা পাচার দুর্নীতির যে তদন্ত, তাতে গতি আনার বিষয় ভাবনা চিন্তা হয়েছে। উচ্চ পর্যায়ের অনেক বৈঠক করেছেন। কিন্তু এই যে কদিন আগে এই আইপ্যাকে যে অভিযান চললো, আইপ্যাকের দপ্তরে এবং আইপ্যাক কর্তা প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে অভিযান চললো, সেটা তো কয়লা পাচার, প্রায় 2000 কোটি টাকার দুর্নীতি। সেই অভিযোগে তদন্তে যাওয়া হয়েছিল এবং দেখা গেছে নাকি এমন নথি পাওয়া গেছে যে ওই টাকা আসলে গোয়ায় তৃণমূলের ভোটে খরচ করা হয়েছে। একই সঙ্গে ইডি বিদেশি ব্যাংকে টাকা পাচারের অনেক তথ্য, নথি ইত্যাদি পেয়েছে বলেও জানা গিয়েছে। দুবাই, সুইজারল্যান্ডের ব্যাংক, এসব জায়গার যোগাযোগ আছে বলে পাওয়া গেছে। এখন এই যে রাহুল নবীন এলেন ইডি ডিরেক্টর, এর আগে তিনি 2024 সালের 9 জানুয়ারি এই রাজ্যে এসেছিলেন। তার ঠিক কয়েকটা দিন আগে, 3-4 আগেই সন্দেশখালীতে এখন বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের লোকজন ইডির কর্মীদের, কর্তাদের ওপরে চড়াও হয়ে মারধর করেছিল। তারপরে এসেছিলেন। এবারও কিন্তু ইডি আক্রান্ত, ইডির 4 জন অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, এফআইআর করেছে তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ এনেছেন। কি অভিযোগ কেউ জানে না, যদিও সুপ্রিম কোর্ট সেই অভিযোগ নিয়ে কোনো তদন্ত করা যাবে না বলে জানিয়ে দিয়েছে। আমরা ভুলতে পারবো না 8ই জানুয়ারি রাজ্যের জন্য সেই লজ্জার কাহিনী। একজন অভিযুক্তের বাড়িতে তল্লাশি চলছে বলে মুখ্যমন্ত্রী শটান চলে গিয়েছিলেন, সঙ্গে মুখ্য সচিব, পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, সবাইকে নিয়ে চলে গেলেন, ফাইল নথি টথি সব নিয়ে চলে এলেন। তবে আমি বলে রাখছি,
কি হবে ইডির তদন্তে আমি জানি না, কিন্তু ইডি একটি বিষয় নিশ্চিত আমি, যে ইডি আগামী 3 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে বড় দাবি জানাতে চলেছে। সেই দাবি শোনার পর সুপ্রিম কোর্ট যদি আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেয়, অবাক হবেন না। এমনকি তাকে সঙ্গ দেওয়া, মানে ডাকাতিতে সঙ্গ দেওয়া পুলিশ কর্তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা হয়ে যেতে পারে, ইডি যা দাবি করতে চলেছে বলে আমি খবর পেয়েছি। কিন্তু আমরা বাঙালি, আমরা পাপের সাজা আমাদের পাওয়া উচিত, আমরা বুঝতে পারি না। এই যে প্রাথমিকের শুনানি মামলা, সেই শুনানিতে আমার মনে আছে ইডি একটা রিপোর্ট জমা দিয়েছিল কলকাতা হাইকোর্টে, যে লিপস অ্যান্ড বাউন্স মানে ভাইপো বাবুর যে কোম্পানি, তার 148 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। মানে যখনই দাবিটা করা হয়েছিল তখনই সেই 148 কোটি টাকার সম্পত্তির বাজার মূল্য 250 কোটি টাকার বেশি। এছাড়াও সংস্থার 13.5 কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। সব পুরনো কথা। এরপরে ইডির উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিংহ আদালতে একটা প্রশ্ন তুলেছিলেন, কোম্পানি আর কোম্পানির ডিরেক্টরদের সম্পত্তির পরিমাণ এত কম কেন? সত্যিই তো, ওই কোম্পানিতে একসময় ডিরেক্টর ছিলেন ভাইপো বাবু, এখনো তার পিতা এবং মাতা দুজনেই ওই কোম্পানির ডিরেক্টর পদে আছেন, তাদের সম্পত্তি। আপনাদের মনে আছে কি শিক্ষক নিয়োগ মামলায় 2022 সালে রাজ্যের তৎকালীন শিল্পমন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা দেবীকে গ্রেপ্তার করেছিল ইডি। কি পাওয়া গিয়েছিল? বান্ধবীর ডায়মন্ড সিটির ফ্ল্যাট থেকে 22 কোটির বেশি আর বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে 27 কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল, খাটের তলায় লোকানো। তারপরে বিদেশি মুদ্রা, সোনা দানা, সব অনেক কিছু পাওয়া যায় সেই সময়। তারপরে তার ফ্ল্যাট, বাড়ি, নামে বেনামে তার পরিমাণ যেটা বাজেয়াপ্ত হয় 60 কোটি টাকার বেশি। পাটুলি, বোলপুর, বিষ্ণুপুর, বিভিন্ন জায়গায় 60 কোটির অঙ্ক ছিল সেই সম্পত্তির। এরপরে তখন ইডি একটা দাবি করেছিল যে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মোট সম্পত্তি এবং নগদ বাজেয়াপ্ত হয়েছে 135 কোটি টাকা। ভাবুন একবার, রাজ্যের বহু দপ্তরের এত টাকা বার্ষিক বাজেট বরাদ্দ থাকে না। প্রাথমিক, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বাজেয়াপ্ত হয়েছিল 365.60 কোটির সম্পত্তি। যোগ করলে দেখবেন যে রাজ্যের কি কি হতে পারত, সাধারণ মানুষের টাকা কিন্তু এগুলো। আমার মনে পড়ছে গত লোকসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সত্তার প্রতীক, কোন একটা সভায় বলেছিলেন, আপনারা জানেন না, অভিষেক একটা ইয়ং ছেলে, কিছু তো একটা করতে হবে, বিয়ে করেছে, দুটো বাচ্চা আছে, না হলে খাওয়াবে কি? ঘরে বসে থাকলে তো আর খাবার জুটবে না। ওর একটা বিজনেস ছিল, সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে। এটা শোনার পর না বাঙালির মায়া হয়েছিল অভিষেক বাবুর প্রতি, মমতা দেবীর প্রতি। তারা হলে 24-এর নির্বাচনে বলুন তো বাঙালি এমন পাপ করত? আমি মনে করি পাপ। এইটা জানার পর যে একটা রাজনৈতিক দল তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে হয়েছে। আমি আগে বলেছি ক্লাস 9 থেকে অভিষেক বাবু ব্যবসা করেন, আর এখন বলা হচ্ছে তার দুটো বাচ্চা আছে, কি করবে ছেলেটা? কিছু তো একটা করে খেতে হবে। তার জীবনযাপন দেখেছেন? আমাদের লাট সাহেব বলে একটা যে শব্দ আছে, তার সাথে সম্ভবত তুলনা চলে। কিছু একটা করে খাবে নাকি? ঘরে বসে থাকলে তো খাবার জুটবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আর বাঙালির দরদ উপচে পড়েছিল, বাঙালি ভোট দিয়েছিল। এই তো কদিন আগে স্কুল সার্ভিস কমিশন মামলায় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, মানে যিনি মোবাইল ফেলে দেন, এবং ওই মামলায় আরেকজন মিডলম্যান আছে প্রসন্ন কুমার রায়, তাদের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এই
সপ্তাহখানেকের মধ্যে। তার বাজার মূল্য হচ্ছে 57,78,00,000 টাকা। আবার বলছি, ভাবুন। এরপরেও না বাঙালির মায়া হবে, বাঙালি না খালি মায়া হয়, খালি মায়া। আহারে, তৃণমূল করে বলে কি ওরা একটু এসবগুলো করতে পারবে না? দেখুন, তারপরেও কিন্তু বাঙালি এখনো বলছে, রাস্তায় কারোর সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা এবার কি হবে, পরিবর্তনটা হয়ে যাবে? আমি তখন বলি, হ্যাঁ পরিস্থিতি অনুকূল, আমি তো বলছি। তো বলে, না জানেন তো হবে না, জানেন বাড়ির মেয়েরা ঠিক ভোটটা দিয়ে দেয়। আরে কোন বাঙালি তুমি, ঘরের মেয়েদের এত ছোট ভাবছো, তারা 1200 টাকার জন্য আবার একটা পাপ টেনে নিয়ে আসবে? পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে তো বাঙালির। 1200 টাকা, এই 1200 টাকার জন্য বাকি যা যা ক্ষতি হচ্ছে একটা সংসারের, তার মূল্য তো অনেক বেশি। একদিকে 1200 টাকা রাখুন, আর একদিকে রাখুন আপনার কি পাওয়ার ছিল, কি পেলেন না, কি চুরি গেল, দেখবেন অনেক বেশি। এটা বোঝানো যাবে না। আহারে, অভিষেকটা কি করে খাবে? একটা ছেলে, তার বউ আছে, দুটো বাচ্চা আছে। এই যে বারাসাতের স্কুলের কথা বললাম না, এই যে বেলডাঙ্গার ঘটনা বললাম, এই বিপদ কিন্তু শুধু হিন্দুর নয়, এটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে, এই ভয় শুধু হিন্দুর নয়, মুসলিমেরও। বলবো, পরে বলবো, শুভবুদ্ধি সম্পন্ন মুসলিমরা এটা বুঝতে পারছেন, তাদের জন্য পাপের সাজা অপেক্ষা করছে। কারণ অন্যায় সহ্য করাও পাপ, আর সেই পাপটা এই রাজ্যের হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে করেছেন। কিন্তু করে চলবেন কি, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সঙ্গে সতর্কও থাকবেন।